খেয়াল করে দেখেন, এই যে 71% মর্টালিটি রেট, এইটা একমাত্র হেলদি লাইফস্টাইলে একজন পুষ্টিবিদের দ্বারাই সম্ভব সেই রেটটাকে রিডিউস করা। আসসালামু আলাইকুম। আজকের অ্যাডভান্সিং ক্লিনিক্যাল ডায়েটেটিক্স ফর বেটার পেশেন্ট আউটকাম এই রাউন্ড টেবিল মিটিংয়ে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আজকের এই সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য আমাদের চিফ গেস্ট ডক্টর S.M. Ziauddin Haidar, Honorable Special Assistant to the Honorable Prime Minister for Health Affairs, বাংলাদেশ, এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাই সুস্বাস্থ্যের বাংলাদেশকে, যে এত বড় একটা আয়োজনকে তারা আমাদের সামনে তুলে ধরেছেন এবং এইটার বাস্তবায়নের ক্ষেত্রে তাদের আন্তরিক যে ইচ্ছাটা ছিল। পাশাপাশি ডিস্টিংগুইশড সকলকে, আমার গেস্ট সবাইকে আমার আসসালামু আলাইকুম। আমি শামসুন নাহার মহুয়া, চিফ নিউট্রিশনিস্ট, ডিপার্টমেন্ট অফ ডায়েট অ্যান্ড নিউট্রিশন। আমার আলোচ্য বিষয়টা হচ্ছে উন্নত রোগী সেবা নিশ্চিত করতে পুষ্টিবিদ এবং ক্লিনিক্যাল পথ্যবিদদের অগ্রযাত্রা। আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে একটু বলবো সেটা হচ্ছে আমাদের আজকের প্রেক্ষাপট এবং চ্যালেঞ্জ, কারণ আমাদের এনসিডিস দিনে দিনে বাড়ছে। নিউট্রিশনের প্রয়োজনীয়তা সেই ক্ষেত্রে কোথায়? কারণ চিকিৎসা সহযোগী পুষ্টি নিশ্চিত করতে আমরা রোগীর সুস্থতা উন্নয়ন করতে পারি। তাহলে এই ক্ষেত্রে আসলে পুষ্টিবিদদের গুরুত্ব কোথায়? গুরুত্বটার ক্ষেত্রে আসলে মূল সংকট বা সমস্যাটা কোথায়? আবার এবং আমাদের কিছু রিকমেন্ডেশন, দ্যাট মিনস আমাদের প্রস্তাবিত কিছু লক্ষ্য। আমি যদি প্রথমেই আসি প্রয়োজনীয়তার ক্ষেত্রে, আমরা জানি বাংলাদেশ সহ সারা পৃথিবীতে নন কমিউনিকেবল ডিজিজ বেড়ে চলেছে, বিশেষ করে কার্ডিওভাস্কুলার ডিজিজ, ডায়াবেটিস, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ এবং ক্যান্সার। এটা বাংলাদেশের সঙ্গে সারা পৃথিবীতেই কিন্তু মোটামুটি এরকম একটা বিষয় যে আমি যদি গ্লোবাল মর্টালিটিতে যাই, 67 থেকে 71% মর্টালিটি রেট ডিউ টু এনসিডিজ, এবং মাত্র 29% কিন্তু বাকি কমিউনিকেবল ডিজিজ ইনক্লুডিং ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড কন্ডিশন অ্যান্ড ইনজুরি। তাহলে খেয়াল করে দেখেন, এই যে 71% মর্টালিটি রেট, এইটা একমাত্র হেলদি লাইফস্টাইলে একজন পুষ্টিবিদের দ্বারাই সম্ভব সেই রেটটাকে রিডিউস করা। সেই ক্ষেত্রে সঠিক পুষ্টি ব্যবস্থাপনা ক্ষেত্রে যেটা করতে পারে সেটা হচ্ছে রোগীর জটিলতা, সংক্রমণ এবং হাসপাতালে থাকার সময় ও চিকিৎসার ব্যয় যেমন একদিকে কমাতে পারে, অন্যদিকে প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে প্রিভেন্ট করতে পারে। ফলে মেডিকেল নিউট্রিশন থেরাপি চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এইটা আধুনিক চিকিৎসা, এভিডেন্স বেসড নিউট্রিশন কেয়ার একটা অপরিহার্য অংশ। আমি যদি ছোট্ট একটু চিত্র দেখাই, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের কিন্তু যেমন জনসংখ্যা বাড়ছে, আমাদের গড় আয়ুও বাড়ছে। আর এখানে আমি শুধু আন্ডার 5 চিলড্রেনদের যদি স্ট্যান্টিং ধরি তাহলে প্রায় 24%, ওয়াস্টিং 11%, আন্ডারওয়েট 23%। এটা দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে আজকে যে আন্ডার 5 চিলড্রেন, সে কিন্তু পরবর্তীতে তার একটা একাডেমিক ক্যারিয়ারে ঢুকছে, সেটা হ্যাম্পার হবে। আলটিমেটলি কি হচ্ছে, তার একাডেমিক ক্যারিয়ার যদি অসুস্থ থাকে, সে যখন আজকে থেকে 20-25 বছর পরে অ্যাডাল্ট হচ্ছে, একদিকে তার প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে। প্রোডাক্টিভিটি মানে ফিনান্সিয়াল প্রোডাক্টিভিটি, সে ভালো আর্ন করতে পারবে না। যখন আর্ন করতে পারবে না, সে কিন্তু তার পরবর্তী লাইফের, তার ফ্যামিলির এক্সপেন্ডিচার বেয়ার করতে পারবে না। আলটিমেটলি আমরা প্রভার্টির দিকে যাচ্ছি। এনসিডিস তো আমরা জানি, শুধু যদি ডায়াবেটিসের কথা চিন্তা করি আমরা, তাহলে প্রায় 1,30,00,000 কাছাকাছি, এটা আনুমানিক। আর দিনে দিনে যেটা এনসিডিজের বাড়ছে সেটা হচ্ছে ওবেসিটি। একটু এই পাশে দেখি, প্রায় আমাদের
বাচ্চাদের ওবিসিটি সংখ্যা প্রায় 3 লাখ। আর আমি যদি কম্পারিজনে আসি 2012 সাল থেকে 2024 সাল অ্যাডাল্ট ওবিসিটি বেড়েছে, যেটা ছিল 2012-তে 24 লাখ, সেটা এখন 66 লাখ, অর্থাৎ প্রায় 175% ডেভেলপ করেছে ওবিসিটি। সো পুষ্টি কি শুধু একটা খাবার? না, এটা একটা চিকিৎসা। এটা চিকিৎসার একটা মূল স্তম্ভ। মেডিকেল নিউট্রিশন থেরাপি আসলে আধুনিক চিকিৎসার একটা এভিডেন্স বেস পার্ট। প্রত্যেকটা চিকিৎসার ক্ষেত্রে 3টা জিনিস কাজ করে। প্রথমত ডায়াগনোসিস বেস মেডিকেল ম্যানেজমেন্ট অ্যান্ড নিউট্রিশন থেরাপি, সেটা ক্যান্সার, ইন্টেন্সিভ কেয়ার, সিকেডি, ডায়াবেটিস, হৃদরোগ, যে কোনো ক্ষেত্রে। ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান একটা মাল্টি ডিসিপ্লিনারি হেলথ কেয়ার টিমের গুরুত্বপূর্ণ সদস্য, কারণ এদের সঠিক নিউট্রিশনাল কেয়ারের কারণেই কিন্তু রোগীর জটিলতা, হাসপাতালে থাকার সময় এবং চিকিৎসা ব্যয় কমায়। ফলে নিউট্রিশনকে সহায়ক না, বরং স্বাস্থ্যসেবার মৌলিক স্তম্ভ হিসেবে স্বীকৃতি দেওয়ার এখন একটা সময়ের দাবি। এখানে আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই যে একটা ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান আসলে কি করেন হসপিটালে। অনেকের ধারণা একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান শুধুমাত্র একটা ডায়েট চার্ট প্রেসক্রাইব করেন। না, তিনি যখন হসপিটালে কোনো পেশেন্ট ভর্তি হয়, একেবারে প্রথম তার খাবারের যে কাঁচামালটা আসে সেটা যাচাই করে ভালোটা রাখেন, খারাপটা ফেলে দেন বা ডিসকার্ড করেন। তারপরে তার একটা অ্যাপ্রোপ্রিয়েট স্টোরেজ সেটা কোঅর্ডিনেট করেন, মেনু তৈরি করেন পার পেশেন্ট অনুযায়ী, এবং মেনু অনুযায়ী এই কাঁচামালের সঙ্গে কি ধরনের উপকরণ যুক্ত হবে, কোন পেশেন্টের জন্য কোন উপকরণে স্পাইসিস যাবে, এটা কোঅর্ডিনেট করে দেন। তারপরে কুকিংটাকে মনিটরিং করেন। এই আফটার কুকিং খাবারটা তার রোগীর উপযোগী হচ্ছে কি না সেটা মাপেন। তারপরে সেই খাবারটা কতটুকু কোন খাবারের কখন যাবে, কোন বেলায় যাবে, সেটা মেনটেন করে সার্ভ করার কোঅর্ডিনেট করেন। তারপরে কিন্তু রোগীর কাছে আসে, এবং রোগী পাওয়ার পরে রোগী আদৌ পুরোটা খেতে পারলেন কিনা, কতটুকু থেকে যাচ্ছে, সেইটা মনিটরিং করেন যে তার নিউট্রিশনাল ইমব্যালেন্সটা কোথায় হচ্ছে। এইভাবে প্রত্যেকটা কাজ করার পরে কিন্তু এটা একটা লগ বুক মেনটেন হয়। তার মানে একটা ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের দায়িত্ব শুধু একটা ডায়েট চার্ট না, খাদ্য নিরাপত্তা ও মান নিশ্চিতকরণ, চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে ডায়েট পরিকল্পনা প্রণয়ন, রোগী অনুযায়ী ডায়েট নির্বাচন এবং পরিবেশন পর্যবেক্ষণ, রোগীর পুষ্টি অবস্থা নির্ধারণ, রোগ ভিত্তিক ডায়েট চার্ট প্রণয়ন, এবং রোগী ও পরিবারের শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি। কারণ আমাদের দেশে আমরা কেউ সিঙ্গেল লাইফ লিড করি না। যখন একটা পরিবারকে না বোঝানো হবে, সে কিন্তু যখন হোম বেসড এই পেশেন্টটা যাবে তার আউটকাম কিন্তু ভালো হবে না, এবং চিকিৎসার সকল ক্ষেত্রে সমন্বয় সাধন। এছাড়াও হসপিটালের বাইরে কিন্তু একজন পুষ্টিবিদের অনেকগুলো ভূমিকা আছে, যেমন পাবলিক হেলথ নিউট্রিশনিস্ট, কমিউনিটি নিউট্রিশন, কর্পোরেট ওয়েলনেস, স্পোর্টস নিউট্রিশন, ফুড ইন্ডাস্ট্রি, রিসার্চ, একাডেমিয়া, ডিজিটাল হেলথ এবং টেলি নিউট্রিশন। অতএব পেশেন্ট সেন্ট্রেড কেয়ার নিশ্চিত করতে ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এর গুরুত্ব অনেক। আমরা যদি ছোট্ট করে একটু দেখি, আমরা যখন অসুস্থ হয়ে হসপিটালে যাই তখন একজন ক্রিটিক্যাল কেয়ার নিউট্রিশনিস্টের কাজ, আমি এখানে শুধু একটা সাবজেক্টকে দেখাচ্ছি ক্রিটিক্যাল কেয়ার নিউট্রিশনের। ধরেন আইসিইউতে যখন একটা পেশেন্ট আসছে তখন কি হচ্ছে, তার অ্যাডমিশনের মুহূর্ত থেকে তার 24 আওয়ার স্ক্রিনিং করতে হয়। তারপরে তার কম্প্রিহেন্সিভ নিউট্রিশন অ্যাসেসমেন্টের পাশাপাশি নিউট্রিশন ডায়াগনোসিস করতে হয়। নিউট্রিশন ডায়াগনোসিস ইজ এ ডিফারেন্ট থিং। তারপরে নিউট্রিশন রিকোয়ারমেন্ট ক্যালকুলেট করে তার রুট ঠিক করতে হয়, সে ওরালি পাবে, এন্টারাল ফিডিং পাবে না প্যারেন্টারাল ফিডিং পাবে। তারপরে নিউট্রিশন প্রেসক্রিপশন এবং ডায়েট অর্ডার শিট তৈরি করতে হয়, যেটা এর উপর বেস করে তার ডায়েটটা ইনিশিয়েট করা হয়, এবং এটা মনিটরিং এবং ইভালুয়েশন চলতেই থাকে। এর পরে আমাদের গোল অ্যাচিভ। যদি এমন হয় যে গোলটা আমাদের পজিটিভ হচ্ছে, তাহলে এটা কন্টিনিউয়েশন থাকে।
কিন্তু যদি গোলটা অ্যাচিভ না হয় কোনো কারণে, তাহলে কি হচ্ছে, এই পুরো অ্যাসেসমেন্টটা আবার রিঅ্যাসেস করে অ্যাপ্রোপ্রিয়েট দায়িত্বটা তাকে দিতে হয়। এটা গেল হসপিটাল বেস। কিন্তু যদি জাতীয় অর্থনীতি ও স্বাস্থ্য ব্যবস্থায় ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানদের অবদানটা আমি ধরি, তাহলে সেক্ষেত্রে স্বাস্থ্য সেবায় কিন্তু ডায়েটিশিয়ানরা ব্যয় করে না। এটা একটা সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। কারণ ফুড এমন জিনিস, ডায়েট এমন জিনিস যেটা মানুষকে সুস্থ রাখে, যেটার কারণে অভাবে মানুষ অসুস্থ হয়। ফলে মেডিকেল নিউট্রিশন থেরাপি রোগীর জটিলতা, তার হসপিটালে লেন্থ অফ স্টে টাইম, সংক্রমণ, রিঅ্যাডমিশন কমায়। আলটিমেটলি কি হচ্ছে, তার কার্যক্ষমতা বাড়তেছে, তার রোগের আরোগ্য বাড়তেছে, তার খরচ কমতেছে। দ্যাট মিনস তার যে ফিনান্সিয়াল কস্টটা সেটা সেভ করছে, আলটিমেটলি আমাদের ন্যাশনাল জিডিপিতে সেটা বিশাল একটা অবদান রাখছে। ফলে স্বাস্থ্য খাতে আমাদের ইউনিভার্সাল হেলথ কভারেজ বাস্তবায়নের সহায়তা করে নিউট্রিশনে বিনিয়োগ মানে উন্নত স্বাস্থ্যসেবা, শক্তিশালী মানসম্পদ এবং টেকসই অর্থনীতি প্রবৃদ্ধিতে বিনিয়োগ করে। এবার আমি যদি একটু পুষ্টিবিদদের বর্তমান অবস্থার ক্ষেত্রে সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং কর্মসংস্থানের বাস্তবতা তুলে ধরি দুটো কি তিনটা পয়েন্টে। প্রথমটাই আসি, আমাদের দেশে বর্তমানে 60 বছরের উপরে প্রবীণ এর সংখ্যা প্রায় 1,53,00,000 প্রায়, যার বড় একটা অংশ অপুষ্টি এবং পুষ্টিহীনতায় ভুগছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, নিউট্রিশন সার্ভিস আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি দিতে পারছি না দেখে এই পুষ্টি সেবাটা বঞ্চিত হচ্ছে। এখানে আমাদের বিশাল একটা জায়গা তৈরি হচ্ছে। দ্বিতীয়টা হচ্ছে 18 থেকে 20টা সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর ফুড অ্যান্ড নিউট্রিশনে একটা বিশাল পরিমাণে দক্ষ আমরা স্টুডেন্ট এমএস করে এমএসসি করে বেরিয়ে আসছে, কিন্তু আমাদের কর্মসংস্থান স্পেসিফিক না। তারা নিউট্রিশন সায়েন্সে পাশ করে সে ব্যাংকার হচ্ছে, অন্য জায়গায় যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। ফলে আলটিমেটলি কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট লস হচ্ছে। দক্ষ মানব সম্পদ তৈরি করে সরকারি পদ, সুষ্ঠু ক্যারিয়ার কাঠামো, বিশেষ করে জাতীয় নিবন্ধন ব্যবস্থা এখনো আমাদের করা হয়নি। ফলে এই ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানদের কর্মশক্তি গড়ে তোলা, এই ক্ষেত্রগুলোকে দক্ষ এবং নিবন্ধন প্রসেসটাকে অগ্রগতি করে করা দরকার। তৃতীয়ত হচ্ছে আমাদের কর্মসংস্থানের সম্ভাবনাময় ক্ষেত্র। হসপিটাল, পাবলিক হেলথ, এনজিও, আইএনজিও, ফুড ইন্ডাস্ট্রি, রিসার্চ, একাডেমিয়া, কর্পোরেট ওয়েলনেস, স্পোর্টস নিউট্রিশন, রিহ্যাবিলিটেশন, ডিজিটাল হেলথ। সব থেকে বড় বিষয় হচ্ছে, মাইকটা একটু করছে, সব থেকে বড় বিষয় হচ্ছে এখনো পর্যন্ত আমাদের 26টা বিসিএস ক্যাডার আছে, যার ভিতরে 14টা সাধারণ এবং 17টা সাধারণ এবং 14টা কারিগরি। এর ভিতর কিন্তু নিউট্রিশন নাই। ফলে নিউট্রিশন থেকে পাশ করে তারা অ্যাপ্রোপ্রিয়েট জবটা পাচ্ছে। এখন যেটা আসি, আমাদের সবার দাবি সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। পেশেন্ট সেফটি, কোয়ালিটি অ্যাসুরেন্স এবং প্রফেশনাল অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে রেজিস্ট্রেশন অপরিহার্য। আন্তর্জাতিকভাবে ডায়েটিশিয়ান একটা রেগুলেটেড হেলথ প্রফেশন, যার নিবন্ধনের ক্ষেত্রে অবশ্যই ভিত্তি হতে হবে স্বীকৃত শিক্ষা, ক্লিনিক্যাল ইন্টার্নশিপ, কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট, সিপিডি এবং এথিক্স। রেজিস্ট্রেশন রিনিউয়াল, যা আন্তর্জাতিক মানসম্পন্ন বাস্তবসম্মত রেজিস্ট্রেশন ফ্রেমওয়ার্কে এখন সময়ের দাবি। আমাদের সরকারের এসডিজি গোল 2030-এ যদি অ্যাচিভ করতে হয়, বিশেষ করে কয়েকটা, সেটা হচ্ছে এসডিজি 2 যেটা জিরো হাঙ্গার, এসডিজি 3 গুড হেলথ, এসডিজি 4 and 5 কোয়ালিটি এডুকেশন অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি, এসডিজি 8 ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ, অ্যান্ড এসডিজি 10 এবং 17 সকলের জন্য মানসম্পন্ন পুষ্টি সেবা নিশ্চিত করা এবং সরকার, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, উন্নয়ন অংশীদারদের সমন্বয় জোরদার করা। ফলে পুষ্টিবিদ ও ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানদের কার্যকর সম্পৃক্ততা এসডিজিএস 2030 অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। পলিসি মেকিং এর ক্ষেত্রে তাহলে এর বাইরে আমরা আমাদের কোথায় কাজ করার সুবিধা আছে? একটা ক্লিনিক্যাল
স্কোপ অফ প্র্যাকটিস আইনগতভাবে নির্ধারণ করা, তৃতীয় স্তরের হসপিটাল এবং আইসিইউতে নিউট্রিশন সাপোর্ট টিম তৈরি করা, বাধ্যতামূলকভাবে কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট চালু করা এবং ক্লিনিক্যাল নিউট্রিশন গবেষণা উদ্ভাবনে বিনিয়োগ বৃদ্ধি করা। সব থেকে বড় জিনিস হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি এবং জাতীয় স্বাস্থ্যনীতিতে ক্লিনিক্যাল নিউট্রিশনের অন্তর্ভুক্তি। ফলে আমি যদি আমার টোটাল প্রেজেন্টেশনটাকে সংক্ষিপ্ত করি, সেটা হচ্ছে ক্লিনিক্যাল নিউট্রিশন আধুনিক স্বাস্থ্যসেবার একটা মৌলিক স্তম্ভ। ক্লিনিক্যাল নিউট্রিশন রোগীর চিকিৎসার ফলাফল উন্নত, জটিলতা এবং স্বাস্থ্য ব্যয়ের হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজ্ঞানভিত্তিক শিক্ষা, মানসম্পন্ন ইন্টার্নশিপ, রেজিস্ট্রেশন এবং সুস্পষ্ট স্কোপ অফ প্র্যাকটিস, পর্যাপ্ত কর্মসংস্থান নিশ্চিত করা জরুরি। এটি শুধু একটা পেশার উন্নয়ন না, বরং নিরাপদ, প্রমাণভিত্তিক এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জাতীয় প্রয়োজন। সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে পুষ্টিবিদ এবং ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানদের যথাযথ স্বীকৃতি এবং নীতিগত অন্তর্ভুক্তি এখন সময়ের দাবি। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে ধৈর্য ধরে শোনার জন্য। ধন্যবাদ।